ওই দিনকে কি হয়েছিল একটু বলবেন তো আমাদেরকে? দেখুন ওই দিনকে তা উনি বলছেন যে এই হুমায়ুন তুমি বড্ড বেশি করছো, তুমি চুপো, আমি একাই 100। তা উনি একাই জিতে আগামী দিনে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন, দেখব। তার উত্তরে কি শুধুই আপনার পক্ষ থেকে কমিউনাল স্টেটমেন্ট আসবে? কেন শান্তির বাণী আপনি ছড়াবেন না? যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন তার মধ্যে থেকে একজন প্রার্থী আবার অভিযোগ করেছে আমি হিন্দু বলে আমার নামটি বাদ দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন? এসব অপ্রাসঙ্গিক প্রশ্নের আমার কাছে এই মুহূর্তে উত্তর নেই, সময় আসলে সব কিছু জানতে পারবেন। মসজিদের তো অন্যান্য যে কোনো নাম হতে পারতো, আপনি বেছে বেছে বাবরি মসজিদই বা নাম দিলেন কেন? নয় কেন সেটার আপনি ব্যাখ্যা দেন আমাকে। বাবরি মসজিদের জন্য 5 একর জায়গা দিতে বলেছিল, সেই জায়গা দেয়া হয়েছে। সেটা কি হিন্দু ধর্মের হরিনাম করার জন্য দেওয়া হয়েছে, না অষ্টম প্রহর করার জন্য দেওয়া হয়েছে, না মসজিদ বানানোর জন্য দেওয়া হয়েছিল? সেসবের হিসাব নিকাশ চুকাবার জন্যই হুমায়ুন কবিরের জন্ম হয়েছে। আমাকে যদি কেউ জাতি তুলে অ্যাটাক করে, উল্টো করে টাঙিয়ে সিধা করব বলে, আমি তাদের জন্য বলবো। কে আমার জন্য খুশি হলো, কে আমার বিরুদ্ধে রেগে গেল, ওটা আমার কাছে কোনো ফ্যাক্টর না। 26-এ কি হবে আপনার কি মনে হয় আপনার দল ঘোষণার পর? আমি আজকের দিনে বলে যাচ্ছি অন ক্যামেরায়, আপনি লোড করে রাখেন। আমি 90 থেকে 100 পার করব। ওই RSS মার্কা মুখ্যমন্ত্রীকে হ্যাটট্রিকের পরে আর বাংলার মুসলমানরা চতুর্থবারের জন্য ওই চেয়ারে আর বসতে দেবে না। নমস্কার, আজকের অতিথি হুমায়ুন কবির। তিনি নতুন দল ঘোষণা করেছেন। আমরা কঠিন প্রশ্ন রাখবো তার কাছে, তিনি অ্যাকচুয়ালি পলিটিক্যালি কি অ্যাচিভ করতে চাইছেন সেই বিষয়, এবং তথা ভারতবর্ষের ঐতিহ্য ধর্ম নিরপেক্ষতা নিয়ে তিনি কি ভাবেন সেটা নিয়ে আমরা কঠিন প্রশ্ন রাখবো তার কাছে, পলিটিক্যাল যাত্রা নিয়ে। তাই দেখতে থাকুন আ ভেরি সিরিয়াস পডকাস্ট বাট আ ভেরি ইন্টারেস্টিং পডকাস্ট। আমাদের শোতে আপনাকে স্বাগত। তা এতগুলো দল করার পর আবার নতুন করে আপনার দল করার প্রয়োজন হলো কেন? এতগুলো দল মানে ভারতবর্ষে তো কয়েকশো দল আছে। তার মধ্যে উল্লেখযোগ্য ভারতীয় জনতা পার্টি, ওরা ভারতবর্ষকে শাসন করছে, গণতান্ত্রিক দেশে বৃহত্তম দল। আগে 1885 খ্রিস্টাব্দে ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয়েছিল। তারপরে কমিউনিস্ট পার্টি, সারা দেশে সমাজবাদী পার্টি থেকে শুরু করে প্রচুর দল আছে। বাংলায় 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। তারপরে প্রায় 27 বছর অতিক্রান্ত। আবার একটা বাংলার মানুষের উন্নয়নের জন্য দল করাটা প্রয়োজনীয়তা, তাই দল আসলো। আপনার বারবার এই দলের সময় বাংলার সংখ্যালঘু তথা আপনার মুসলিম সমাজের কথা বারবার উঠে আসছে। তা এই যে দল আপনি দিয়েছেন, যে জনতা উন্নয়ন দল পার্টি বা যেটা বলেছেন, সেটা কি সব জনতার জন্য নাকি স্পেসিফিকভাবে সংখ্যালঘু মানুষদের জন্যই আপনি করতে চান? সব জনতার জন্যই পার্টি, কিন্তু স্পেসিফিকলি সমাজের পিছিয়ে পড়া যে সমস্ত জনবসতি আছে, বিশেষ করে মাইনরিটি, সংখ্যালঘু, ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, এক কথায় বাংলার রাজনৈতিক কারবারিদের কাছে যে সমস্ত মানুষেরকে ভোটে ব্যবহার করেছে সিপিএম 34 বছরে এবং 14 বছরের টিএমসি, কিন্তু প্রকৃতপক্ষে তাদের যে ধরনের পাশে থাকা উচিত, যে ধরনের তাদের পরিষেবা দেওয়া উচিত, যে ধরনের কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া উচিত, আলটিমেটলি তা হয়নি। কাজেই বাংলার পিছিয়ে পড়া জনবসতির জন্য এই জনতা উন্নয়ন পার্টি তৈরি করা হয়েছে। আপনি বলছেন বাংলা পিছিয়ে পড়া মানুষের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি দলে অ্যাক্টিভ ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তার বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তিনি বিশেষ করে মুসলিম পিছিয়ে পড়া সমাজের উন্নতির জন্য অনেক কিছু চালু করেছেন, ইভেন বিশেষ কিছু ভাতাও চালু করেছেন। তো সেইগুলো কি আপনাকে স্যাটিসফ্যাকশন দিতে পারলো না? না, উনি ভাতা নিশ্চয়ই চালু করেছেন। ভাতা চালু করেছেন, সেটা তো সরকারি কোষাগার থেকে দিচ্ছেন।
যারা ওনাকে ক্ষমতায় রেখেছেন তেনাদের জন্য যা করেছেন, যেনাকে ওনার পার্টির বিরুদ্ধে ভোট দেয় তাদেরকেও জন্য সম পরিমাণে সেই সুবিধা পাই দিয়েছেন। তাতে আলাদা করে সংখ্যালঘুদের জন্য কি দিয়েছেন সেটাই আমার প্রশ্ন, সেটাই মানুষের কাছে মানুষের প্রশ্ন। বাংলার মানুষের এটাই তো আজকে আগ্রহের সঙ্গে জানতে চাইছে যে আমাদের জন্য আপনি এত করেছেন, বাংলার সব মানুষের জন্য করেছেন, যারা আপনার বিরুদ্ধে প্রায় 39% ভোট দিচ্ছে তাদের জন্য যা করেছেন, আপনাকে 44% ভোট যারা দিয়েছে, যাদের জোরে আপনি ক্ষমতায় এসছেন তাদেরকে জন্য একই করেছেন, আলাদা কি ফ্যাসিনেশন আছে? একটা প্রশ্ন আছে হুমায়ুনবাবু, সেটা হচ্ছে যে বলা হয় যে ভোট এলেই আপনার একটা দল বদলের হিড়িক থাকে। এবার যেমন 2019-এ আপনি বিজেপি গেছিলেন, তার আগে আপনি তৃণমূল কংগ্রেস এসেছিলেন, পরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যান। এবার আপনি নাকি হাওয়া বুঝে দলটা চেঞ্জ করছেন। তা আপনি কি হাওয়া বুঝে দল করলেন নাকি হাওয়া ঘোরাতে দল করলেন, কোনটা আপনার দাবি? দেখুন, আমার দল করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু 2023 সালের বাংলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বা রাজ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে বাংলায় 341টা ব্লক আছে, 29টা রাজ্য জেলা আছে এবং 7,66,00,000 ভোটারদের যে উন্নয়নের নামে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে পুলিশ আধিকারিক, সিভিল আধিকারিকদের ইউজ করে শাসক দল গণতন্ত্রকে হত্যা করে, গণতন্ত্রের টুটি টিপে ধরে শুধুমাত্র আধিকারিকদের ক্ষমতার প্রয়োগ করে বিরোধীদের কণ্ঠরোধ করা হয়ে আছে বা বিরোধীদের এমনকি নির্বাচনের পোল এবং কাউন্টিং ভেন্যু পর্যন্ত পুলিশ এবং তৃণমূল মিলেমিশে রেজাল্ট বদলে দেয়, তৃণমূলের ফেভারে করে দেয়। তো সেই সব প্রতিরোধ করার জন্য গণতান্ত্রিক উপায়ে যাতে মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারে, ভোট দিতে পারে এবং তার সঠিক প্রতিফলন কাউন্টিং ভেন্যু থেকেও আসে, এটাই আমার মেন লক্ষ্য। আপনাকে এর আগে অভিষেক ব্যানার্জিকে নিয়ে অনেকবার মন্তব্য করতে দেখা গেছে। দল করার পর আপনার অভিষেক ব্যানার্জি নিয়ে মন্তব্য কি? কালকে আমি আপনার একটা মন্তব্য দেখলাম। অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস না রাজ্য তৃণমূল কংগ্রেস উনি ভালো বলতে পারবেন। তো সেই দলের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক বা নাম্বার 2, তার পিসি হচ্ছে নাম্বার 1 চেয়ারম্যান। তো পিসি ভাইপোর দল, পিসি কখন রাগ করে আর ভাইপো কখন গোসা করে এটা তো পাবলিক বুঝতে পারে না, তাদের অভ্যন্তরের ব্যাপার। কালীঘাটে আর তার কিছু দূরত্বে যে বসবাস করে তেনারাই ভালো বলতে পারবে। তাই এনাদের নাটক শুনতে শুনতে বাংলার মানুষ ক্লান্ত হয়ে গেছে। তাই বাংলার মানুষের ন্যায্য দাবি অধিকার প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে, এই দল এসছে বাংলার মানুষের কাছে। আপনি বললেন যে মূলত সংখ্যালঘু মানুষের কাছ থেকে আপনি ভোট এক্সপেক্ট করছেন। অলরেডি আপনি বলেছেন, আপনি কি মনে করেন যে এই যে আপনি বলছেন যে 70টা বা 80টা সিট নিয়ে বিধানসভায় যাব, এটা কোনো বাস্তববাদী ভাবনা, নাকি অনেকেই বলছে ঠিক যেরকমভাবে প্রশান্ত কিশোর একটা ভোট কেটে নিয়েছেন সেরকমভাবেই হুমায়ুন কবির একটি স্ট্র্যাটেজির অংশ? আপনি কি মনে করেন? দেখুন, প্রশান্ত কিশোর 2020 সালে এই প্রশান্ত কিশোরকে, তার আগে 14 সালে শুনেছিলাম মোদিজি ভারতবর্ষের মনমোহন সিংয়ের সরকার বা কংগ্রেসের সরকারের পতন ঘটানোর জন্য প্রশান্ত কিশোরকে ভোটের ময়দানে স্ট্র্যাটেজি হিসাবে নিয়েছিলেন। সেই সবের পরিত্রাণ পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের কর্তা ব্যক্তিরাই 2020 সালে প্রশান্ত কিশোরকে এনেছিলেন। সেই প্রশান্ত কিশোরের বাড়ি পাটনায়, আপনারা জানেন। তিনি বিভিন্ন সময়ে এই স্ট্র্যাটেজির কাজ করেছেন বা ভোট কুশলী হিসাবে তেনার পরিচিতি। কিন্তু তিনি যদি সব কিছু করতে পারতেন তাহলে তার পার্টি জনসুরজ, যেটা জন্ম দিল 1 বছর আগে,
তো সেই জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের এই ভোট কৌশলের কৌশল কোথায় গেল? বিহারের ভোটে তিনার কৌশল তো সুপার ফ্লপ হয়েছে। এটা কি আমাকে বলতে হবে নতুন করে? ভোটের রেজাল্টেই তো নীতিশজি আর বিজেপি মিলে যে রেজাল্ট করেছে, কংগ্রেসকে ওয়াশ আউট করে দিয়েছে। 24-25টা সিটে লড়ে 5টা সিট, একটা সিটে 300 ভোটে হেরেছে আসাদুল্লাহ ওয়াইসির পার্টি। ও অনেক বেটার রেজাল্ট করেছে। কংগ্রেস 61টা লড়ে 6টা না 7টা আসন পেয়েছে। ন্যাশনাল কংগ্রেসের কি অবস্থা, কোন জায়গায় গিয়েছে মানুষের কাছে, বিহারের জনতার কাছে বা অন্য মানুষের কাছে কি বার্তা গিয়েছে? আবার এই 2025-এ হঠাৎ করে দেখা যাচ্ছে যে এনডিএর বিরুদ্ধে যে জোট, কংগ্রেস সহ আরজেডি সহ সমাজবাদী পার্টি সহ যারা জোটে আছে, হঠাৎ করে দেখা যাচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 সকালবেলায় 7টার মধ্যে রাহুল গান্ধীর বাড়িতে গিয়ে চা খাচ্ছেন, কফি খাচ্ছেন। তা সেটা যদি নৈতিকতা হয়, তো এখানে বাংলার কংগ্রেসকে টুটি চেপে ধরা হচ্ছে। বাংলার কংগ্রেসকে অবজ্ঞা, তাচ্ছিল্য, অপমান, শূন্য করার প্রক্রিয়া জারি আছে। তাদের দলের নেতারা আবার ভারতবর্ষের বিরোধী দলনেতার কিচেন রুমে সকালবেলায় হাজির হয়ে যাচ্ছে, বলছে আজ এই হবে, ওই হবে, এত হাজার কোটি টাকার লগ্নি হবে। বাংলার মানুষের উপরে ঋণের বোঝা ছিল 1,96,000 কোটি, আজকে 7.5 লক্ষ কোটি হয়েছে। তো এসবের জবাব মানুষ দেবে। সবই বুঝলাম, কিন্তু আপনি ধরুন বলছেন যে এইসবের জবাব মানুষ দেবে বা আপনার কাছে অনেক ক্যান্ডিডেট রয়েছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি কি মনে করেন যে মূলত মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোটকে কনসেন্ট্রেট করে 60 থেকে 70টা জেতা যায়? ইনফ্যাক্ট আমি দেখলাম যে আপনি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন তার মধ্যে থেকে একজন প্রার্থী আবার অভিযোগ করেছে আমি হিন্দু বলে আমার নামটি বাদ দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন? এই প্রশ্নের জবাব আপনাকে আফটার ইলেকশন, যখন ইলেকশন কমিশন 18তম বাংলার বিধানসভার নোটিফিকেশন করবেন, তখন এই ভদ্র মহিলার এই প্রশ্নের জবাব আপনি ক্লিয়ার পেয়ে যাবেন। ওনাকেও কোনো কৌতূহল করতে হবে না, কারণ আমার 200টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করলে 90টা সিট মুসলিমদের জন্য রিজার্ভ থাকবে, তারা লড়বে। বাকি 110টা সিট অমুসলিম বা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, জেনারেল হিন্দু সবাই প্রায়োরিটি পাবে। আপনি কি বিবির সাথে জোট করবেন? আসাউদ্দিন এসব অপ্রাসঙ্গিক প্রশ্নের আমার কাছে এই মুহূর্তে উত্তর নেই, সময় আসলে সব কিছু জানতে পারবেন। একটা কথা হয়, সেটা হচ্ছে যে বলা হয় বঙ্গ রাজনীতিতে আপনার উত্থান তো কংগ্রেসের হাত ধরে। এখনও নাকি অধীরবাবুর সম্পর্কে আপনি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং কংগ্রেস নিয়ে আপনি ভাবিত মাঝে মাঝে হয়ে যান। ইনফ্যাক্ট একটু আগেই বলছিলেন যে কংগ্রেস এখানে ভাঙিয়েছে সেখানে তৃণমূল গিয়েই জোট করার চেষ্টা করছে। হোয়াট এভার, কংগ্রেস নিয়ে আপনার ভাবনা কি এখন, বা আপনার কি মনে হয় না যে আপনি যেখানে দল করছেন, যে জেলাগুলোতে আপনি মূলত আপনার সংগঠন ভিত্তি রয়েছে, সেখানে কংগ্রেসেরও তো একটা স্ট্রং ভিত্তি রয়েছে, সেখানে কি আপনার শুধুই তৃণমূল কংগ্রেস মূল প্রতিদ্বন্দ্বী হবে, নাকি যে মুসলিম অধ্যুষিত জেলা মালদা, মুর্শিদাবাদ, সেখানে কংগ্রেস আপনার একটা বড় প্রতিদ্বন্দ্বী? দেখুন, কংগ্রেস দলটা বাংলায় 1977 সালে পরাজয়ের মুখ দেখেছে। প্রায়ত জ্যোতিবাবু, বিখ্যাত ব্যারিস্টার, তিনার নেতৃত্বে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 13 পার্টির জোট, তারা ক্ষমতায় এসেছিল। বাংলার মানুষ তাদেরকে ক্ষমতায় এনেছিলেন। তো 34 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তো 2011 সালের 13ই মে যে ভোটের রেজাল্ট বেরিয়েছিল, তাতে সরাসরি মমতা ব্যানার্জির পার্টি 182 আর জাতীয় কংগ্রেস 42 এই সিটের রেজাল্ট হয়েছিল। তাহলে হিসাব করে দেখুন, 1977 থেকে 2011, 34.5 বছরের টাইম চলে গেছে, আবার 14 বছর চলে গেল। কংগ্রেস দিন দিন বাংলার মানুষের কাছে তাদের শক্তি ক্ষয়িষ্ণু করেছে,
বাংলার মানুষের কাছে প্রাসঙ্গিকতা হারিয়েছে। সে যারাই প্রদেশ সভাপতি হয়েছে 2016 থেকে 21, হুগলির একজন নেতা, ভালো নেতা আব্দুল মান্নান, তিনি 44 জন বিধায়ক নিয়ে বিরোধী দলনেতা হয়েছিলেন। আর 2014 সালে 12 সালের 28 অক্টোবর অধীরবাবু রেলমন্ত্রী হয়েছিলেন, রেলের প্রতিমন্ত্রী হয়েছিলেন। এই দুজন মিলে প্রদেশ কংগ্রেস সভাপতি, রেলের প্রতিমন্ত্রী 2012 সালের 28 অক্টোবর থেকে। আর 2016 সালে আব্দুল মান্নান 44 জন বিধানসভার বিধায়কের দলনেতা, পরিষদীয় নেতা। তো এই দুজন মিলে কোন কর্মটা করেছে বাংলার মানুষের জন্য, যারা দিন দিন বাংলার মানুষ কংগ্রেসকে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় রিজেক্ট করে গেছে দিন দিন, মানে তাদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। কংগ্রেসের দলনেতা যে রাহুল গান্ধী নিজে না হয়ে যাকে করে রেখেছিলেন 52 জন মেম্বার, পরে 100 জন হয়েছে, 100 জনের দল 99, 100 ধরুন। তো সেখানে রাহুল গান্ধী নেতা, তাই 52 জনের দলনেতার কি পরিণতি হয়েছে 2024 সালের ইলেকশনে। 2023 সালের ডিসেম্বর মাসে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন কংগ্রেসের চেল্লা কুমার। তো ঘটনাক্রমে চেল্লা কুমার এবং ভারতবর্ষের যিনি কংগ্রেসের সভাপতি তার পিএ আমার সাথে চেনা জানা আছে, আজও আছে। তো তারা আমাকে জোর করে অধীরবাবুর বাড়িতে নিয়ে গিয়েছিলেন 2023 সালের ডিসেম্বর মাসে। আমি 10 দিনের জন্য দিল্লিতে ছিলাম। 9 নম্বর জনপথে একটা অনেক পুরনো একটা 5 স্টার হোটেলে ছিলাম। সেখান থেকে প্রায় জোর করেই আমার ইচ্ছার বিরুদ্ধে চেল্লা কুমারজি নিয়ে গিয়েছিলেন। তো সেদিনকে এই অধীরবাবুর যে দাম্ভিকতা সরকারি বাংলোতে, আমি যেতে চাইনি, অথচ আমাকে নিয়ে যাওয়ার পরে তার যে দাম্ভিকতা, আমি সেই জেলার একজন বাসিন্দা, আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার কাছে কিছু চাইতে যাইনি। তার দলের নেতা আমাকে জোর করে তার বাড়িতে নিয়ে যাওয়ার পর তার যা রিয়াকশন, তার যা কথাবার্তা, তার যা... কবেকার এটা? কবে? 2023 সালের ডিসেম্বর মাসে। তো সেদিনকে আমি চেল্লা কুমারকে বলেছিলাম, চেল্লা কুমার বলছিল রাহুল গান্ধী কাছে উনি নাকি বলেছিলেন যে আমার ডবল হ্যাট্রিক হওয়ার শুধু সময়ের অপেক্ষা, 2024-এর ইলেকশন আসলেই উনি 99 থেকে 2019 5 বার জিতেছিলেন, আর 2024-এ শুধু সময়ের অপেক্ষা, উনি জিতে ডবল হ্যাট্রিক করবেন, তাহলে 99 হয়েছিল, সেঞ্চুরিও হয়ে যেত। কিন্তু তিনি কেন হারলেন? বাংলার মুর্শিদাবাদের যে আপনি কংগ্রেসের গড় বলছেন, সেই গড়ে আজকে কি আছে? আগে 2021-এর জন্যই হেরেছে বলে আপনি বলেছেন অনেক। সেটা বললাম, আপনার যে বিতর্কিত মন্তব্য তো আমি করতেই পারি, উনিও করতে পারেন, ওনারও অধিকার আছে মন্তব্য করার, আমারও অধিকার আছে। আপনি কি নিজেকে শুধুমাত্র কয়েকটা জেলার লিডার হিসেবেই মনে করেন, নাকি গোটা বাংলার মধ্যে একজন নেতা হিসেবে মুখ হয়ে উঠতে চান? ওটা উপরওয়ালা আমাকে যা করবে সেটাই আমি হব। মানুষ আমার পাশে থাকলে আমি রাজ্যের নেতা হব। তাহলে আমার একটা প্রশ্ন আছে, যে যখন আপনি ধরুন একটা দুটো সিটের জন্য আপনি বলছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের ভূমিকা মানে অঙ্গুলি হেলনেই আপনি বলেছিলেন তখন যে আমরা 30%কে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারবো। কাটার কথা বলিনি, আপনারা বারবার আমার মুখে দিয়ে কাটার কথা বলেন, আপনি দেখাতে যদি পারেন। আচ্ছা, আমি আপনার এই স্টুডিওতে 10 আমি ভুল বলতে পারি, কিন্তু আমি আপনাকে বলছি যে ধরুন এই একটা সিটের জন্য আপনার যে এই মন্তব্য, সেটা তো গোটা বাংলার বাঙালির মানুষের কাছে, যেখানে এখনো সংখ্যাগুরু হিন্দু, তাদের কাছে আপনার পপুলারিটি কমিয়ে দিতে পারে। তো সেটা আপনার মাথায় থাকে না তখন? কোনো মতেই কমবে না, কারণ আমি আজ পর্যন্ত ওই অনেক জীব আছে, তার মধ্যে পিঁপড়ি আছে, ওটা অত্যন্ত ছোট জীব। আমি জেনে শুনে কোনো পিঁপড়িকেও পা দিয়ে দলিয়ে মারি না, আর কোনো হিন্দুকে মারার তো প্রশ্নই আসে না,
জলে ভাসানোরও কোনো প্রশ্ন আসে না। কিন্তু একটা জায়গায় আপনাকে পরিষ্কার আজও বলছি, যে আমাকে যদি কেউ জাতি তুলে অ্যাটাক করে, আমাকে যদি কেউ, আমার কমকে যদি কেউ মারবো বলে, হুম উল্টো করে টাঙিয়ে সিধা করব বলে, আমি তাদের জন্য বলবো। কে আমার জন্য খুশি হলো না কে আমার বিরুদ্ধে রেগে গেল, ওটা আমার কাছে কোনো ফ্যাক্টর না। 30শে এপ্রিল 2024, খুব ইন্টারেস্টিং পার্ট এটা। 30শে এপ্রিল 2024, তার আগে 17ই এপ্রিল 2024 আমার যেখানে বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে শক্তিপুর থানা, সেই শক্তিপুর থানা থেকে 50 মিটার দূরে প্রতাপসংঘ লাইব্রেরির মাঠ। সেই মাঠে 30শে এপ্রিল যোগীজির হেলিকপ্টার নামার পারমিশন পেল। কে দিল? রাজশ্রী মিত্র, ডিএম তৎকালীন জেলা শাসক। আজকে তিনি কেএমডির এই যে হিডকোর এমডি হয়ে এসছেন, এখন ডিএম ছিলেন, এখানে এসছেন। তো 17ই এপ্রিল যখন শক্তিপুরে পুলিশের সামনে দাঙ্গা হয়, পুলিশ নিজে আক্রান্ত হয়, ডিআইজি ওয়াকার রাজা আক্রান্ত হয়, এসপি বহরমপুর সূর্যকুমার যাদব আক্রান্ত হয়, ওসি শক্তিপুর রাজু মুখার্জির মাথা ফেটে যায়, তখন এই হুমায়ুন কবির বুক চিতিয়ে সেখানে দাঙ্গা থামায় বা পুলিশের গাড়িকে শেল্টার দেয়। পুলিশের 14খানা গাড়িকে মুভমেন্ট করতে গিয়ে জনরোষের সম্মুখে পড়ে 3 কিলোমিটার রাস্তা 10 কিলোমিটার স্পিডে পিছু হতে আসতে হয়। গাড়ির মুভমেন্ট থাকে সামনে, পুলিশের গাড়ি মুভমেন্ট না করে ব্যাকে আসছে। যেসব ড্রাইভাররা ছিল সূর্যকুমার যাদবের সঙ্গে, ওয়াকার রাজা ডিআইজি কল্যাণীতে বসেন, তিনি মুর্শিদাবাদ নদিয়ার ডিআইজি। এছাড়াও অ্যাডিশনাল এসপি, বিভিন্ন আইসি, ওসিদের গাড়ি, 14খানা গাড়ি। শুধুমাত্র যখন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জন্মায়, ওসি রাজু মুখার্জির মাথা ফাটিয়ে দেওয়া হয়, রক্তাক্ত হয়, এবং এসপির কটের গাড়ির যখন ভাঙচুর করে দেওয়া হয়, তখন পুলিশ আগে বাড়তে পারেনি। সেই পুলিশকে আমি 14টা গাড়িকে আমার সুরক্ষিত রাখা এবং 10,000 মুসলিম জনতা যারা পুলিশের উপরে ক্ষিপ্ত হয়েছিল, সেই জনতাকে আমি একা সামনে থেকে, রাস্তা থেকে, ব্ল্যাক টেপ রাস্তা থেকে, আরবিসিকে রোড থেকে তাদের নিজের গ্রামে ঢুকতে বাধ্য করাই। হুমায়ুন কবির আম জনতাকে, মুসলমান জনতাকেও ট্যাকেল করে। কোনো হিন্দুদের বাড়িতে গিয়ে দাঁড়ালে পরেও হিন্দুরা তাকে জলের গ্লাসে জল বাড়িয়ে দেয়। আপনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন? নিশ্চয় করি। আমার 62 বছর বয়সে আমি কোনো জাতিভেদ করিনি, কিন্তু আমাকে যখন যোগী আদিত্যনাথ এসে আমার বাড়ির কাছে যখন আমাকে দাঙ্গাবাজ আখ্যা দেয়, যখন আমার মুসলিম ভাইদের উল্টো করে টাঙিয়ে সিধা করার কথা বলে, তখন হুমায়ুন কবিরকে মুসলমানদের সুরক্ষার জন্য, তাদের সিকিউরিটির জন্য, তাদের শান্তিতে থাকার জন্য আমাকেও বলতে হবে। আপনি এটা বলছেন বটে, কথা রয়েছে, সেটা হচ্ছে চোখের বদলে চোখ তুলতে থাকলে গোটা পৃথিবীটা অন্ধ হয়ে যাবে। তাই সুতরাং যদি একজন এই ধরনের কমিউনাল স্টেটমেন্ট দেয়, তার উত্তরে কি শুধুই আপনার পক্ষ থেকে কমিউনাল স্টেটমেন্ট আসবে? কেন শান্তির বাণী আপনি ছড়াবেন না? না, কিছু কিছু ক্ষেত্রে শান্তির বাণী তো, যে কোনো মৌ যখন কোনো উত্তেজিত হয়, সেখানে শুধু আপনি শান্তির বাণী, কবিগুরুর বাণী, নজরুলের বাণী শুনিয়ে সেখানে কোনো কার্যকারিতা হয় না। যদি তাই হতো তাহলে 18% হিন্দুর বাস, যেখানে হরগোবিন্দ দাস আর চন্দন দাস মাত্র 5-6টা ছেলে মিলে তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এই হত্যার ঘটনা ঘটতো না। যদি আমাদের মতো লোক থাকতো, আমি নিশ্চিত বলছি ওই আনন্দ রায় এসপি রুখতে পারেনি, ওখানকার যে পুলিশের আইসি, ওসি, আপনি তারা থামাতে রুখতে পারতেন। পারেনি। আমি থাকলে আমি রুখে দিতাম। ওকে, আমি আর একটা জিনিসে যাই, সেটা হচ্ছে যে
আপনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তার মানে আপনার যেদিনকে আপনার পার্টির অ্যানাউন্সমেন্ট হচ্ছে তার উত্তরে শুভেন্দুবাবু বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে যে আমি বলেছি যে তৃণমূল কংগ্রেস থেকে কোনো মুসলিম বিধায়ক গেলে তাদেরকে চ্যাংদোলা করে বার করে দেবো বিধানসভা থেকে। আপনার কেন গায়ে লাগছে? আপনি বলুন তো আপনার কেন গায়ে লেগেছে? আপনি কেন বলছিলেন? না, আমি ওটা আমার কমিউনিটির লোককে বলেছিলেন উনি। তৃণমূল কংগ্রেস পরে, আগে কোনো মুসলিম সে তৃণমূলের প্রতীকে জিতে আসবে না আমার নতুন যে দল জনতা উন্নয়ন পার্টির প্রতীকে জিতে আসবে সেটা বড় বিষয় না। আমি আগে মুসলিম, তারপরে আমার জনতা উন্নয়ন পার্টি, তারপরে টিএমসিতে ছিলাম, টিএমসি 30 বছর ন্যাশনাল কংগ্রেস করেছি, বামপন্থীদের পুলিশের চোখরাঙানি সহ্য করেছি, একটানা 81 দিন একজন আইএস অফিসারকে চড় মেরে 81 দিন জেল খেটেছি। এসব আমার অভিজ্ঞতাই আছে। আমার রাজনৈতিক যে কেরিয়ার সেই কেরিয়ারে আছে। আমি কোন মুভমেন্ট কিভাবে প্রতিহত করতে হয় সেটা আমার খুব ভালো করে আমার উপলব্ধি আছে বা আমার দখলে আছে। কাজেই কে আমাকে কি বলল, শুভেন্দুবাবু এখন কথা ঘোরাচ্ছেন। সেদিন তিনি বলেছিলেন যে কটা মুসলিম এমএলএ জিতে আসবে তাদেরকে উনি চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। এটা কি সাংবিধানিক কথা? কোনো জনপ্রতিনিধি কি এটা সাংবিধানিকভাবে বলতে পারেন? আমিও বলতে পারি না, উনিও বলতে পারেন না। উনি যদি ঠিক বলে থাকেন তাহলে আমিও ঠিক বলেছি। আপনি সামনের যে ভোটটা আসছে মূলত আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে, তৃণমূল নাকি বিজেপি? কার বিরুদ্ধে বেশি লড়বেন? আমার দুজনেই আমার সমকক্ষ প্রতিদ্বন্দ্বী। আমি আজকের দিনে নির্বাচনের ময়দানে আমার যে পার্টি, সেই পার্টির মূল লক্ষ্য হবে যারা ক্ষমতা ধরে বসে আছে 14 বছর ধরে, লুটের রাজনীতি করছে, অস্বচ্ছতায় ভরে গিয়েছে, দুর্নীতিতে ভরে গিয়েছে, ভোটও নিচ্ছে, টাকাও লুটছে, এইসবের বিরুদ্ধে। পাশাপাশি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় বাংলায় নাই আসতে তারা 19টা রাজ্য দখল করেছে। সেই দাম্ভিকতায় ভারতবর্ষের 3বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা মানুষের কাছে যে কথা বলেন না, যিনি বলেন সবকা সাথ সবকা বিকাশ, যে না আমি মুসলমানদের বিরুদ্ধে, ইদানিং আবার বলতে লেগেছে রাষ্ট্রবাদী মুসলমানদের আমরা বিপক্ষে না, তো বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। তো বেআইনি অনুপ্রবেশকারী কারা? এসআইআর হয়েছে, কত লোক বেআইনি অনুপ্রবেশকারীর ধরা পড়েছে, 58 লক্ষ নাম বাদ গিয়েছে। তার মধ্যে কারা বাদ গিয়েছে? হিন্দু সম্প্রদায়ের লোকই বেশি বাদ গিয়েছে, ভালো করে দেখেন পরিসংখ্যা। তাহলে এসব কথা বলার মানে কি? এইসব তথ্য পরিসংখ্যান না জেনে এই ধরনের, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বলছে আমি করব না, এসআইআর হতে দেব না। সেই এসআইআর এর যখন শিডিউল ডিক্লেয়ার হলো ইলেকশন কমিশন 12টা রাজ্যের, সেই সঙ্গে বাংলার 27 অক্টোবর 2025 4:10 থেকে শুরু করলেন, 4:50 প্রেস কনফারেন্স করে। তারপরে সন্ধ্যেবেলায় কি রিয়াকশান আসলো? যে আমরা এসআইআর করব না। কিন্তু ইলেকশন কমিশন 4 নভেম্বর থেকে তাদের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী ডিক্লেয়ার করার পর চিফ সেক্রেটারির মাধ্যমে, সিওর মাধ্যমে কোথাকার রাজ্যের কর্মচারীরা এসআইআরের কাজ শুরু করেছিল, ভিএলই কারা হয়েছিল, ব্লক লেভেল অফিসার কারা হয়েছিল, ভিএলই 2 কোন রাজনৈতিক দলের লোকরা বেশি করে বুথে বুথে দিয়েছিল, এই টিএমসি। আর এই রাজ্য সরকারের কর্মচারীরা কেউ স্কুল শিক্ষক, কেউ আইসিডিএস-এর কর্মী, কেউ পঞ্চায়েত কর্মী, তারা তো 4 নভেম্বর থেকেই শুরু করলো। তাহলে এই এসআইআর করবো না, এসআইআরের পিছনে অন্য কিছু লুকিয়ে আছে, এই মিথ্যাচার করা, এই চমকানো, মুসলিম জনতাকে ভয় দেখানো। শুভেন্দু ভয় দেখাচ্ছে, পাশাপাশি মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে, তোমাদেরকে সব বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তোমাদের 1.5 কোটি নাম বাদ যাবে, তোমাদের এই হবে ওই হবে। তাই হবে। কটা নাম বাদ গিয়েছে? মুসলমানদের কটা নাম বাদ গিয়েছে? মুর্শিদাবাদ জেলায়
কোনো বেআইনি মুসলিমদের আজকে প্রমাণ করতে পারেনি এসআইআর ইলেকশন কমিশন। অনেকে এ তো হতে অনেকে পারে অনেকে না। অনেকে বলছেন যে এই সমস্ত ইস্যু টিস্যু ইত্যাদি হুমায়ুন বাবু মুখ্যমন্ত্রীর কাছে বিধানসভায় একটুখানি ধমক খেয়ে ইগোতে নিয়ে নিয়েছিলেন, সেই জন্য আজকে উনি দল ভেঙে দলে চলে এসেছেন। আপনি কি এটা বিশ্বাস করেন? আচ্ছা, অ্যাকচুয়ালি ওই দিনকে কি হয়েছিল একটু বলবেন তো আমাদের? দেখুন, ওই দিনকে মুখ্যমন্ত্রী নিজে বক্তৃতা করছিলেন, তার আগে থেকে হাউস উত্তপ্ত ছিল। প্রথম দফায় যখন মুখ্যমন্ত্রী বলতে ওঠেন তখনও বিজেপির অপোজিশন লিডার সহ যারা যারা অবশ্য অপোজিশন লিডারকে সাময়িক সাসপেন্ড করেছিলেন তার আগের দিনের একটা ঘটনায়। তো অপোজিশন লিডার বাইরে থেকে ওনার ঘর থেকে এনাদেরকে যা নির্দেশ দিচ্ছিল সেই রকম চলছিল। মুখ্যমন্ত্রীর কিছু বক্তৃতার উপরে হাওয়া আরও গরম হয়ে যায়। তো যখন আমাদের মুখ্যমন্ত্রীকে চোর বলে ডাইরেক্ট, এবং সেই সঙ্গে তৃণমূলের ট্রেজারি বেঞ্চে যারা ছিল তাদের সবাইকেই চোর চোর স্লোগান দেয় বিজেপির, তা আমরা 220 পেজেন্ট আছি, আর 64-65 জনের মধ্যে ওই 58 জন না 57 জন পেজেন্ট ছিল, তারা সমস্ত ট্রেজারি বেঞ্চকে চোর বলছে। সে চোরের মধ্যে আমাকেও বলছে। তা আমি কোথাও চুরি করিনি, আমি কেন চোর শুনবো? তো ওরা যতবার চোর স্লোগান দিয়েছে আমিও বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়েছি। তা উনি বলছেন যে এই হুমায়ুন তুমি বড্ড বেশি করছো, তুমি চুপো, আমি একাই 100। তা উনি একাই জিতে আগামী দিনে মুখ্যমন্ত্রীর শপথ নেবেন, দেখব রাজ্যপাল গভর্নর ওনাকে শপথ নিতে ডাকেন কিনা। এমএলএদের ভোটে তুমি দলনেতা হবা, পরিষদীয় নেত্রী হবা, আর তুমি সেই মেম্বারদের বলবো আমি একাই 100, তোমাদের কারো দরকার নাই। এটা কোন গণতান্ত্রিক দেশ, কোন সংবিধান? তা আগামী দিনে ভবানীপুর থেকে জিতে এসে ওনার বহুমত পাবে না, 100-র নিচে থাকবে, দিয়ে দেখবো রাজ্যপাল কি করে ওনাকে শপথ নিতে ডাকে। সেটাই আমার চ্যালেঞ্জ। 26-এ কি হবে আপনার কি মনে হয় আপনার দল ঘোষণার পর? বললাম তো 26-এ কোনো দল গরিষ্ঠতা পাবে না, আমি আজকের দিনে বলে যাচ্ছি অন ক্যামেরায়, আপনি লোড করে রাখেন। হুমায়ুন কবির বলছে 294-এর মধ্যে 148 দরকার, তবেই তাদের দলনেতা সংখ্যার লিস্ট জমা দিয়ে গভর্নরের কাছে সরকার গঠনের দাবি করতে পারে। বিজেপি 100 যদি টপকায় 110-এর বেশি যাবে না, তৃণমূল 100-র নিচে থাকবে, আমি 90 থেকে 100 পার করব, তারপরে দেখব গভর্নর কাকে ডাকে। আপনাকে দল থেকে সাসপেন্ড করার সময় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন ফিরহাদ হাকিম মহাশয়, যে কমিউনাল নাম দেওয়ার জন্য আপনাকে সাসপেন্ড করা হচ্ছে মসজিদের। আচ্ছা, এইগুলো কি সত্যি দরকার ছিল? মসজিদের তো অন্যান্য যে কোনো নাম হতে পারত, আপনি বেছে বেছে বাবরি মসজিদই বা নাম দিলেন কেন? নয় কেন, সেটার আপনি ব্যাখ্যা দেন আমাকে। ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ তার নিজের মতো করে চলতে পারবে, কি তার খাদ্য খাবে সেটাও তার অধিকারের মধ্যে পড়ে। আপনি এই যে রঙের জামা পরেছেন, ওটা আপনি কি কারো বাধা মানবেন? যদি আপনাকে আজকেই বলে দেওয়া হয় এই জামাটা খুলে ফেলুন, দিয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিদের লাল টকটকে জামা পরুন, আপনি কি পরবেন? পড়বেন না নিশ্চয়। তো আমি ইচ্ছে এরকম একটা স্বাধীনচেতা মানুষ। আমার বাবরের সম্বন্ধে আমার কোনো, বাবর আমার হিরোও না, বাবরকে আমি জীবনে দেখিও নি। বাবর 464 বছর আগে 1528 সালে যখন ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল, ভারত সম্রাট হয়েছিল, সে আগ্রাসী বলা হয়। তো সেই আগ্রাসীর পরে পরে কি 190 বছরের যে ব্রিটিশ যে ভারতের প্রত্যেকটা মানুষকে শোষণ করেছিল, সেই শোষণের বিরুদ্ধে কথা ওঠে না কেন? স্বাধীনতা লাভ করতে গিয়ে 42-এর আন্দোলন থেকে শুরু করে 47-এর কতজনের জীবন গিয়েছিল, মুসলিম অমুসলিম সর্বজাতির। দিল্লির গেটে যান, তাহলে সেই ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে কেউ কথা বলেন না কেন? শুধু বাবরই অত্যাচারী বলৎকারী, বাবরই খারাপ। তো বাবরের বিরুদ্ধে যা এলিগেশন আছে, আমি বাবরকে মুর্দাবাদ বলতেও আমার কোনো দ্বিধা নেই। 2% হিন্দু অমুসলিম,
মসজিদ ভেঙে দিয়ে উল্লাস প্রকাশ করবে, তারপরে নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো নথি ছাড়াই সুপ্রিম কোর্টের 7 জনের প্রধান বিচারপতির বেঞ্চ বলে দিবে 2019 সালের নভেম্বরে যে এটা আবেগের জন্য, ইমোশনালি, হিন্দুদের ইমোশনালকে গুরুত্ব দিয়ে 2 কি 3 কি 5% ইমোশনালকে গুরুত্ব দিয়ে সেটাকে বাবরি ট্রাস্টের জায়গায় রামলীলাকে দেওয়া হলো 2019 সালের নভেম্বর। 2024 সালের 22শে জানুয়ারি আমাদের আদরণীয় প্রধানমন্ত্রীজি সেটা রাম মন্দির হিসাবে ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী মানুষের জন্য ওপেন করে দিয়েছে। তাই আমি ভারতবর্ষের কোনো মাটিতে আমারও তো সমান অধিকার আছে। গণতন্ত্র যখন, আজাদি যখন ভারতবর্ষ করেছিল, শুধু কি হিন্দুরা করেছিল? মুসলমানদের সেখানে ভূমিকা ছিল না? তাই তাদের একটা মসজিদকে পুনর্নির্মাণ করতে এত সমালোচনা, এত বিতর্ক কিসের জন্য, কি কারণে, সেটার ব্যাখ্যা দেন আপনি। সেখানে শুধুমাত্র বাবরি মসজিদ হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। বাবরি মসজিদের সাথে সাথে ওখানে একটা ইউনিভার্সিটি হবে, ওখানে একটা 500 বেডের একটা হসপিটাল হবে, ওখানে একটা হোটেল কাম রেস্তোরাঁ হবে, ওখানে একটা ভালো পার্ক হবে, হেলিপ্যাড হবে। এক কথায় মুর্শিদাবাদের বিগত দিনের যে হাজারদুয়ারি বা মতিঝিল পার্ক যে ট্যুরিস্ট স্পট আছে, তার থেকেও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এই বাবরি মসজিদের যে আশপাশের জায়গা। আপনারা 2025 চলে যেতে যাচ্ছে, 2026-এর পড়তে দিন, ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হবে। অনেকেই উদ্বিগ্ন হয়ে আছে, কেন কাজ শুরু হচ্ছে না, কেন হচ্ছে না। কিছু একটা বিল্ডিং করতে গেলে তার ফর্মালিটিস মেনটেন করতে হয়, ল্যান্ডের ক্রেজ ম্যাপ করতে হয়, তার ডিপিআর তৈরি করতে হয়, তার প্ল্যান এস্টিমেট তৈরি করতে হয়, সেসব ভেটিং করতে হয়, সমস্ত গভর্নমেন্টের নর্মস ফলো করে এগুলো করতে হয়। সেই কাজ চলছে। আশা রাখছি ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে 1 লাখ লোকের কোরআন পাঠের মধ্যে দিয়ে সেই কাজ শুভ সূচনা হবে বা বিল্ডিংয়ের কাজ শুরু হবে। ঠিক ভোট পার হলেই তারপরে বাকি কাজেরও ধীরে ধীরে শুরু হবে। 2030 সালের আগেই 4 বছরের মধ্যে বাকি প্রকল্প যা যা আপনাকে বললাম সমস্তটাই কমপ্লিটলি বাংলার মানুষের কাছে তুলে ধরা হবে। আমি একজন সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ধর্মনিরপেক্ষ মানুষ। আমি ততটাই মন্দিরকে পবিত্র মনে করি যতটা মসজিদ কিংবা গির্জাকে মনে করি। আমিও আপনার মতো, আমি আমার ধর্মে যেমন সম্পূর্ণ আস্থাশীল, কথা তেমনি অমুসলিমদের প্রতিও আমার ধর্মের প্রতি সম্পূর্ণ নিশ্চয়ই, শ্রদ্ধাশীল। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি কি মনে করেন না যে বাবরি মসজিদ নাম দিলে কমিউনাল কোনো ইস্যু হতে পারে? আপনার মত জিজ্ঞেস করছি। হয়নি তো, আপনাদের আশঙ্কা অমূলক করে দিয়েছি আমি। রাজ্যের গভর্নর মুখ্যমন্ত্রীর কথায় আমাকে শিলান্যাস করার দিন আগে আসার আগেই 3-4 দিন আগেই বলেছিলেন চিঠি দিয়ে যে কমিউনাল দাঙ্গা হতে পারে, ল অ্যান্ড অর্ডার প্রবলেম ক্রিয়েট হতে পারে, হুমায়ুন কবিরকে হোম অ্যারেস্ট করে রাখা হোক। যাক, উপরওয়ালা আমার সহায় ছিল, ভাগ্য ভালো ছিল। মমতা ব্যানার্জি আমাকে সাসপেন্ড করেছে 4 তারিখে, কিন্তু আমাকে হোম অ্যারেস্ট করেননি। তা আমি 6 তারিখে যেটা করেছি, কোনো ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়েছে? কোনো দাঙ্গা হয়েছে? 4 লক্ষ মানুষ ওখানে উপস্থিত হয়েছিল, আরও 4 লক্ষ মানুষ ওই নবদ্বীপ ব্রিজ থেকে, কৃষ্ণগড় থেকে, আর ওদিকে ফারাক্কা, মালদা, ওদিকে ডোমকল, ইসলামপুর, এদিকে কাঁদি, সাঁইতিয়া রোডের উপরে 4 লাখ লোক ছিল, গাড়ি ছিল, আর 4 লাখ লোক ভ্যানুতে ছিল। কোনো দাঙ্গা হয়েছে? বরঞ্চ এই পুলিশের অনেক অসহযোগিতা। নবদ্বীপ ব্রিজেই কালনা, মেমারি, বর্ধমানের লোকদের আটকে দেওয়া হয়েছিল, যে যাওয়া হবে না।
আপনি যে দলটা করেছেন, আপনি মনে করেন কোন কোন পয়েন্টে, আপনি একটু ক্লিয়ার করে বলুন যে এই পয়েন্টগুলোতে মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে করেননি, এবং আপনি আপনার দল থেকে কিছু বিধায়ক নিয়ে জিতে আসতে পারলে আপনি সেই কাজগুলো করতে চান। আপনার ইলেকশন ইস্তাহারে আপনাকে দিয়ে দেবো, এখনই আপনাকে দেবো না। আমি কিছুটা ইস্তাহার ওই দিনই প্রকাশ করেছি, পড়ে নেবেন। আজকে আনন্দবাজারে সেটা বেরিয়েছে সম্ভবত, আমি দেখতে উঠতে পারিনি, কিন্তু আমাকে আনন্দবাজারের সাংবাদিক টপ বলেছে। 2-3টে প্রায়োরিটি অন্তত বলুন আমাদের দর্শকদের জন্য। একদম সাধারণ মানুষের জন্য এই দল কাজ করবে। পানীয় জল, রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা। সেটা এই সরকারের আমলে সাফিসিয়েন্ট হয়নি। কোথায় সাফিসিয়েন্ট? বিদ্যুতের যা দাম ছিল, আজকে প্রাইভেটকে দিয়ে দেওয়ার পরে ইউনিট প্রতি কত দাম বেড়েছে। কেন্দ্র সরকার বসে আছে যে সিলিন্ডারের যে দাম ছিল তার কত দাম হয়েছে, ভর্তুকি উঠে গিয়েছে। স্বাস্থ্য পরিষেবা, বড় বড় মেডিকেল কলেজ হয়েছে, একটা বেডে 3টে করে পেশেন্ট শুয়ে থাকতে হয় মেঝেতে। ঠান্ডার দিনে বহরমপুর মেডিকেল কলেজে যাবেন, একটা বেডে 3 জন, আর বেডের নিচে আরও 1 জন 2 জন। এই স্বাস্থ্য পরিষেবা। আবার যে স্বাস্থ্যসাথীর কার্ড দিদিমণি করেছেন, এই দিদিমণির স্বাস্থ্য কার্ড নিয়ে কত দুর্নীতি হয় আপনি জানেন? একটা গ্রামের গরিব মানুষ 5,000 টাকার পরিষেবা পেতে গিয়ে তার নামে টিপ দিয়ে 50,000 টাকা নার্সিংহোমগুলা বিল করে। সেই বিলটা যখন স্বাস্থ্য ভবনে আসে, 5,000 টাকার বিল 50,000 হলো, তার মানে 45,000 বাড়ি, কগুণ বাড়ালো। তারপরে সেই বিলটা ছাড়াতে গিয়ে আর 10,000 টাকা অফিসারদের দিতে হয়। তাহলে 5,000 আর 10,000 ওনাদের নিল 15,000। তাহলে নার্সিংহোমগুলা 35,000 টাকা, 5,000 টাকার পরিষেবা দিয়ে 35,000 টাকা বিল করছে। সেই বিল 1 বছর পরে পাক না, কোনো অসুবিধা নাই। দেখুন, গোটা রাজ্যের কথা হলো, আপনার জেলা থেকে একটু দূরে বাংলাদেশে রিসেন্টলি একটি কমিউনাল ঘটনা ঘটেছে। এক ছাত্র নেতার মৃত্যুর প্রতিবাদে একজন হিন্দুকে, দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। এই ধরনের কমিউনাল রাইটগুলো দেখলে আপনার খারাপ লাগে না? আপনি কি বলেন এগুলো নিয়ে? নিশ্চয়ই খারাপ লাগে, এবং এটা মোটেই কোনো রাষ্ট্রের বা কোনো রাজ্যের কোনো প্রশাসনের এসবগুলোকে কড়া হাতে আইন মোতাবেক তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। আমি ঘটনাক্রমে বাংলাদেশে আমার রিলেটিভ আছে, 36 বছর পর 1989 সালের ফেব্রুয়ারি মাসে গেছিলাম। তখন রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। সেখানে দেখেছি যে ইন্দিরা গান্ধীর জন্য বাংলাদেশের জন্ম হয়েছিল, সৃষ্টি হয়েছিল 1971 সালে, সেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী রাজীব গান্ধীর বিরুদ্ধে স্লোগান শুনেছি বাংলাদেশে গিয়ে। তা আমি দেখেছি যে ইউনূস সরকার, যে তত্ত্বাবধান সরকারের দায়িত্বে আছেন, ওখানে প্রশাসন বলে কিছু নেই। একদম সাধারণ মানুষ এত বিড়ম্বনার মধ্যে চলে। ভিকেলস তো ঢাকা শহরে চলারই অবস্থায় যায় না। আমাদের ক্যালকাটাতে যেটা ধরুন 5 কিলোমিটার রাস্তা 15 মিনিটে চলে যেতে পারবো, সেখানে আমি ঢাকা থেকে, ধানমন্ডি থেকে গাড়িতে চেপে 17 কিলোমিটার কেরানীগঞ্জ গিয়েছি একজনকে দেখতে, একজনের বাড়ি। তা আমার টাইম লেগেছে 17 কিলোমিটার যেতে পুরো 2 ঘন্টা। তার মানে সেখানে কি প্রশাসন আছে? তো হাসিনা অত্যাচারী ছিল বা হাসিনাকে উচ্ছেদ হতে হলো। আমি সেদিন বিধানসভায় ছিলাম, হঠাৎ করে খবর আসলো 5ই আগস্ট তিনি দেশ ছেড়ে বিমান যোগে চলে যাচ্ছেন। ঠিক আছে, তার বাড়ি ঘর ভাঙচুর করা হলো, সংসদ ভবন ভাঙচুর করা হলো, অনেক কিছু ঘটলো। তারপরেও তো সেই দেশটার একটা শান্তি ফিরে আসবে। তো সেই শান্তির বালাই নেই। আর এতদিন ধরে তত্ত্বাবধান সরকার চলবে, যে সরকারের মাথা মুন্ড কোনো কিছুই বুঝতে পারা যায় না, তাদের উদ্দেশ্য কি, তাদের কর্মপন্থা কি। একজনকে বসিয়ে দিয়েছে, কয়েকজন বসে যত রকম বিশৃঙ্খলা, যত রকম অনিয়মটাকে নিয়মে পরিণত করে চলছে।
আমার শেষ প্রশ্ন আপনার কাছে, তৃণমূল কংগ্রেসে তো অনেক পরিচিত আপনি ছাড়াও মুসলিম নেতৃত্বের মুখ রয়েছেন, ফিরাদ হাকিম রয়েছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী রয়েছেন। আপনার কি ইচ্ছা আছে এই ধরনের কোনো নেতাদেরকে আপনার দলে ভবিষ্যতে নেওয়ার অ্যাপ্রোচ কি করেছেন? না না, করবও না ভবিষ্যতে। আমি আপনাদের মাধ্যমে এই যে 7 জন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার মন্ত্রিসভায় 44 জন সদস্য থাকতে পাবে, কিন্তু এখন 44 জন নেই। জ্যোতিপ্রিয় মল্লিকের পোস্ট ভ্যাকেট আছে, আরও কয়েকটা আছে, যাক ধরে নেন 40 জন আছে। 40-এর মধ্যে কত 30% 32% মুসলিম ভোটার, তাদের 44 জন এমএলএ, তার ভিতরে কজন মন্ত্রী? 7 জন। পার্সেন্টেজের দিক থেকে দেখুন কত পার্সেন্ট। মিনিমাম রাজ্য বিধানসভায় 80 জন 90 জন থাকার কথা মুসলমান এমএলএ। 2011-তে যখন আসলেন তখন কত ছিল? 59। তারপরে 2016-তে এসে সেটা 56, ক্রমশই কমতে থাকলো। 2021-এ এসে সেটা 42, নওশাদকে ধরে 43। তাহলে এইভাবে শাক দিয়ে মাছ ঢেকে মুসলিমদের বিরাট উন্নয়ন করেছে। আর ওই যে তেজপাতা মন্ত্রীদের রেখেছে, ওই তেজপাতা মন্ত্রীদের উদ্দেশ্যে আপনাকে সামনে বলতে চাইছি যে এই তেজপাতা কটা একযোগে ফিয়াদ হাকিম, জাভেদ খান, গোলাম রব্বানী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, আকরুজ্জামান, সাবিনা ইয়াসমিন, তজমুল হক, এরা একদিকে মমতা ব্যানার্জিকে সরিয়ে রাখুক, অভিষেককে সরিয়ে রাখুক, এরা এখনও মন্ত্রী, একদম মমতা ব্যানার্জির ক্যাবিনেটের সদস্য। এরা 7 জন মিলে এদের ছবি টাঙিয়ে ব্রিগেডে একটা সভা করুক। আর আমি যেদিন করবে তার ঠিক 7 দিনের মাথায় আমার ছবি টাঙিয়ে ব্রিগেডে একটা সভা করব। মুসলিম সমাজের মানুষ পার্থক্যটা ওখানেই গড়ে দেবে যে তোমাদের কত গ্রহণযোগ্যতা আছে, না হুমায়ুন কবিরের একা মুসলমান সমাজের মানুষের কাছে কি গ্রহণযোগ্যতা আছে। এই চ্যালেঞ্জটা আমি আপনাদের মাধ্যমে রেখে দিলাম। ওনাদের যদি ইচ্ছে হয় তাহলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারে। আমি আপনাদের চ্যানেলের কাছেও কৃতজ্ঞ থাকবো আর ওনাদের কাছেও থাকবো। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। তবে আমার একটাই আশা রইল, যখন আপনি দলের নাম দিয়েছেন জনতা উন্নয়ন পার্টি, তখন যেন সব জনতার জন্যই একটু ভাবতে পারেন, আর একটা সীমাবদ্ধতা ছেড়ে যেন বাঙালির কথা ভাবতে পারেন। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।